প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প। নাম তেরাস। শুরু করছি পঞ্চম অংশ। উম, না হে, তোমাকে খেপানোর ঝুঁকি নিতে রাজি নই। দরকার নেই অত সোনার। পারিশ্রমিক হিসেবে $200 পাবো। আমার জন্য এই ঢের। নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবো কয়েক মাস। ওগুলো শেষ হয়ে গেলে আর যদি কোনো কাজ না পাও, যোগাযোগ করো আমার সঙ্গে। তোমাকে একটা কাজ দিতে পারবো বোধহয়, জেরেমি টাউনের কাছেই। তোমাদের বাথানে জানলে কিভাবে? জেরেমির প্রায় সবাই জানে। তোমার বাবা শহরে এসেছিল একদিন। বাথানের কয়েকটা গরু চুরি করেছিল কিনকেটের 2 লোক। এদের পিছু নিয়ে ঠিক চলে এসেছে জ্যাক লসন। শহরের একেবারে শেষে যে দুটো কটনউড আছে তাতে ওদের ঝুলিয়ে দিল সে, সবার সামনে এবং চুরি করা গরুর পিঠে চাপিয়ে। আহ, দেখার মতো হয়েছিল দৃশ্যটা। কিনকেট পর্যন্ত চুপ মেরেছিল, কিচ্ছু করতে পারল না। এরকম কোনো ঘটনা আর বরদাস্ত করবে না। যাওয়ার সময় ঘোষণা দিয়ে গেল জ্যাকব লসন, এবং মাংসের দরকার হলে যেন গরু কিনতে ওর বাথানে যায় লোকজন। সাহস আছে মানুষটার। অন্তত 20 জন লোক ঘটনাটা দেখেছে, কিন্তু একটা আঙুল তোলার সাহস পায়নি কেউ। অথচ জ্যাকব লসনের সঙ্গে ছিল মাত্র 3 জন লোক। এদের একজন ম্যাট হিগিন্স, তাই না? মাথা ঝাঁকালো কার্টিস। খোদা জানে কিভাবে এই দুর্ধর্ষ গানম্যানকে পটিয়েছে তোমার বাবা, কিন্তু জ্যাকব লসনের একান্ত বাধ্য মনে হয়েছে ওকে। সবার তো ধারণা ছিল 3 বছর আগে সত্যি টুকসনে মারা গেছে হিগিন্স। পাহাড়ে ছিল বলেই বোধহয় ওর খোঁজ পায়নি কেউ। ঘটনাটা আমার জানা নেই। এবার অনেক দিন পর বাড়ি ফিরে দেখলাম পরিবার সহ এখানে থাকছে সে। তুমি কি সত্যিই বাথানে কাজ করার প্রস্তাব দিচ্ছ আমাকে? মাথা ঝাঁকালো লসন। বব, তোমাকেও। কি যেন ভাবলো কার্টিস। মনে হচ্ছে কাজটা উপভোগ করব আমি। ম্যাট হিগিন্সের সঙ্গে কাজ করার আনন্দই আলাদা। সাফার শেষ করে কফি পান করলো ওরা। নীরব হয়ে গেছে সবাই, গম্ভীর। কিছুক্ষণের মধ্যে ল্যারেডো ক্রসিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। জানে না মাইল 2 দূরের নিঃসঙ্গ স্টেশনে কি চমক বা অভ্যর্থনা অপেক্ষা করছে। তবে অনেক অনিশ্চয়তা যে আছে সেটা নিশ্চিত জানে। 6 ঘণ্টাখানেক পর ল্যারেডো ক্রসিংয়ে প্রবেশ করলো ওরা। দুটো সেলুন, একটা ক্যাফে, কামারের দোকান এবং আস্তাবল, সব মিলিয়ে 4-5টা বাড়ি। বড় সেলুনটা এক একাধারে ক্যাফে আর হোটেলের সেবা প্রদান করে। বাড়িটা দোতলা। উপরে থাকার জন্যে কয়েকটা রুম, নিচে একপাশে লবি, অন্যদিকে বার। দরজা একটাই। রাস্তার ওপাশে কামারের দোকান, আস্তবল এবং আরেকটা সেলুন। সব মিলিয়ে বড়জোর 10 কি 15 জন লোক থাকে এখানে। তবে মন্টানা থেকে বিগ বে পর্যন্ত স্টেজ যাত্রায় এদের বিরাট ভূমিকা আছে। চলার পথে এখানে বিশ্রাম নেয় যাত্রীরা। স্টেজের ঘোড়া বদল হয়। ঢোকার আগেই একটা কুকুর চিৎকার করে ওদের উপস্থিতি জানিয়ে দিল। তীরবেগে ছুটে এলো 4 পেয়ের জন্তুটা। সবার সামনে থাকা ড্যানি লসনের রোয়ানের কাছে এসে তীব্র স্বরে চেঁচাতে শুরু করলো। অন্ধকারে জ্বলছে চোখ দুটো। অকস্মাৎ উৎপাতে থমকে দাঁড়িয়েছে রোয়ানটা, কিন্তু অস্থির ভঙ্গিতে আগু পিছু করছে। আলতো স্পার্ট দাবালো লসন। অনিচ্ছার সঙ্গে এগোলো রোয়ান। কুকুরের কাছাকাছি হলো। স্টিরাপ থেকে পা খসিয়ে কুকুরটার পাছায় ঝেড়ে লাথি হাঁকালো লসন। 5 হাত দূরে ছিটকে পড়ল 4 পেয়ে আপদ। কেউ কেউ করে অভিযোগ করলো। কুকুরের মালিকের খোঁজে চারপাশে তাকালো ড্যানি লসন। কামারের দোকানের ভেতর একটা ছায়া দেখতে পেল। ছাদে ঝোলানো লণ্ঠনের ম্লান আলো ঘরের কোণ পর্যন্ত পৌঁছায়নি। আবছা অন্ধকারে দেয়ালের সঙ্গে মিশে দাঁড়িয়েছে লোকটা। কুত্তাটা সামলাও মিস্টার, নয়তো পরের বার কাছে এলে ওটাকে গুলি করব আমি। অধৈর্য স্বরে খেকিয়ে উঠল লসন। চুপ করে থাকলো লোকটা। অনড় দাঁড়িয়ে আছে। নিজেকে সামলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরিস্থিতি বোঝার প্রয়াস পেল লসন। এটা কোনো ফাঁদ নয় তো? হয়েছে টপ,
আর এগোতে হবে না। কুকুরটা আবার এগোতে চড়াসরে ওটাকে নিরস্ত করলো লোকটি। থমকে দাঁড়িয়ে পড়ল কুকুর। তারপর উল্টো ঘুরে মালিকের দিকে এগোলো। ঘরের ভেতরে আফসা অন্ধকারে মিশে গেল, কিন্তু জলজলে চোখ জোড়া ঠিকই ওটার উপস্থিতি ঘোষণা করছে। কোত্থেকে এসেছো তুমি, স্ট্রেঞ্জার? জানতে চাইলো লোকটা। তা জেনে তোমার কোন কাজটা হবে শুনি? বিরক্ত স্বরে বলল লসন। চারপাশে ঘুরে বেড়াচ্ছে ওর শকুনের দৃষ্টি। বাড়ির কোণ আর দেয়ালের লাগোয়া চাপ চাপ অন্ধকারে গাঢ় কিছু কাঠামো খুঁজে পেতে চাইছে। পেছনে আবছাভাবে ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে। মিনিট কয়েকের মধ্যে স্টেশনে ঢুকে পড়বে স্টেজ। মনে হচ্ছে তোমার সঙ্গে আরও লোক আছে? নিষ্প্রিয় স্বরে জানতে চাইল কামার। যেন লসনের সঙ্গে লোক থাকা বা না থাকায় কিছু যায় আসে না তার। সেব কৌতূহলের কারণে প্রশ্নটা করেছে। লণ্ঠনটা তুলে নিয়ে এগিয়ে এলো সে। পড়ছে এসে ছাদ থেকে ঝুলন্ত ঝুলন্ত আংটায় ঝুলিয়ে দিল। অস্পষ্ট হলদেটে আলোয় মুখটা দেখা গেল এবার। বয়স্ক একজন লোক, মুখে কাটাকুটির দাগ, চোখে মাপা সতর্ক চাহনি। লণ্ঠনটা সরিয়ে ফেলো মিস্টার, শীতল কণ্ঠে নির্দেশ দিল ড্যানি। কেন? ওটা এখানে রাখারই বা দরকার কি? আরে চেহারা না দেখে কি কথা বলা যায় নাকি? হেসে বলল সে। তাছাড়া স্টেজের ঘোড়া বদল করার সময় আলো না থাকলে কাজটা করব কিভাবে? উত্তরে পিস্তল কক করল ও। যা বলছি করো, নইলে তোমার বুক ফুটো করব। লণ্ঠনের দিকে হাত বাড়ালো লোকটি। ততক্ষণে লসনের পেছনে এসে পড়েছে স্টেজ। সহসা আস্তবলের দরজায় দুজনকে দেখতে পেল লসন। নিঃশব্দে বেরিয়ে এসেছে অন্ধকার ফুরে। চোখের কোণ দিয়ে হোটেলের দোতলায় একটা ছায়া দেখতে পেল। চতুর্থ লোকটাকে দেখলো লণ্ঠনের উদ্দেশ্যে গুলি করার সময় একেবারে সামনে। কামারের দোকানের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল দেহী। মাটিতে আছড়ে পড়ল লণ্ঠন, ধপ করে নিভে গেল সঙ্গে সঙ্গে। মোহর মোহর গর্জে উঠল লসনের পিস্তল। কামারের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে দ্বিতীয় গুলি। লণ্ঠনটা মাটিতে পড়ার আগেই লোকটার বুকে বিঁধল বুলেট। হুড়মুড় করে মেঝে আছড়ে পড়ল সে। শিথিল মুঠি থেকে খসে পড়ল পিস্তল। কোন ফাঁকে বের করেছে খোদা মালুম। এসপার দাবালো লসন। লাফিয়ে আগে বাড়ল ওর রোয়ান। গুলি করতে সুবিধা হবে ভেবে হোটেলের দিকে ফিরেছ। ঘোরার সময় দেয়ালের কাছে দাঁড়ানো লোকটার উদ্দেশ্যে গুলি করল। লোকটাও একই সঙ্গে গুলি করেছে। আস্তবলের সামনে কমলা আগুন ওগড়াচ্ছে দুটো পিস্তল। কানের পাশে বিচিত্র সুর তুলে ছুটে গেল তপ্ত সীসা। টের পেল লসন। মাথা নিচু করে ফেলেছে ও। নিশানা ছাড়াই গুলি করল হোটেলের লোকটার উদ্দেশ্যে। ব্যস্ত রাখতে চাইছে তাকে। এই লোকটাই সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে। দ্বিতীয়বারের চেষ্টায় তাকে বেধাতে পারল ও। দোতলা থেকে নিচে খসে পড়ল লাশটা। চোখের নেমেছে কাছে চলে এসেছে আস্তবলের সামনের লোকগুলো। পেছনে টিম কার্টিস আর অ্যালেনের অদ্ভুত চিৎকার শুনতে পাচ্ছে লসন। চেঁচিয়ে ঘোড়াগুলোকে উৎসাহ দিচ্ছে ওরা। খুরের দাপটে ধুলো উঠছে। অস্পষ্ট হয়ে গেছে দৃষ্টিপথ। আন্দাজের উপর ঝটপট দুটো গুলি করল। শূন্য সিলিন্ডারে হ্যামারের বাড়ি পড়তে দ্রুত বাম হাতে তুলে নিল অন্য পিস্তল। ছুটছে ওর রোয়ান। পিছু পিছু আসছে স্টেজটা। একপাশে আলাদা একটা ঘোড়ায় চড়েছে অ্যালেন। দুহাতে উদ্যত পিস্তল থেকে সমানে গুলি করছে। ওর স্যাডল হর্নের সঙ্গে বাড়তি ঘোড়াগুলোর লাগাম বাঁধা। হ্যান্স কোবানো বসে নেই। কোচের পর্দা সরিয়ে রাইফেল থেকে সমানে গুলি করছে। অ্যালেন আর কোবানের তোপের মুখে কিছু বোঝার আগেই ঝাঁঝরা হয়ে গেল আস্তবলের সামনের লোকগুলো। হোটেলের পড়ছে ছুটে এসেছিল আরেকজন। নিশানা করার আগেই লসনের গুলিতে পটল তুলল সে। ঘোড়ার গতি এতটুকু কমায়নি লসন। চোখের নিমেষে পেরিয়ে গেল স্টেশনটা। ওর পিছু নিয়ে নিরাপদে চলে এসেছে স্টেজ। টানা অনেকক্ষণ ছুটল ওরা। তারপর খোলা একটা জায়গায় এসে গতি কমালো। কার্টিস, তোমার খবর কি? জানতে চাইল লসন। সবচেয়ে কঠিন কাজটা ছিল তারই। স্টেজের আসন ছেড়ে ঘোড়ায় চড়তে হয়েছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে।
কোচ ফেলে যেতে হলে টিম থেকে ঘোড়াটাকেও আলাদা করতে হতো তার। একেবারে আগের মতোই আছি ড্যান, ড্রাইভারের কণ্ঠে উচ্ছ্বাস। তবে সোনার মালিক বোধহয় গুলি খেয়েছে। কোথায় হ্যান্স? আমার একটা কাঁধ অবশ করে দিয়েছে ব্যাটারা। বিরক্তি প্রকাশ করলো সোনা ব্যবসায়ী। খুব খারাপ নাকি? জখমই। খারাপ আর মন্দ কি? উফ, এরকম জানলে এই টিপে আসি আমি। কি অলক্ষণেই না পেয়েছিল। কাছে গিয়ে ক্ষতটা দেখলো লসন। এক খাবলা মাংস তুলে নিয়ে গেছে বুলেট। রক্তক্ষরণ হচ্ছে। ব্যান্ডানার সাহায্যে ক্ষতটা চেপে ধরেছে সোনা ব্যবসায়ী। অনেকক্ষণ ধরে অ্যালেনের কোনো সাড়া নেই দেখে এবার তার দিকে ফিরল লসন। আড়ষ্ট শরীরে বসে আছে সে স্যাডলে। ব্যথায় বিকৃত হয়ে গেছে মুখ। এক হাতে ডানুরও চেপে ধরেছে। নাও এবার এগোও। কারো আঘাতই এমন নয় যে এখনই শুশ্রূষা করতে হবে। কয়েক মাইল এগিয়ে নিই, মরুভূমিতে ঢুকে বিশ্রাম নেব আমরা। তর্ক করল না কেউ। আবার রওনা দিল ওরা। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে প্রকৃতি। দূরে ফ্যাকাশে আকাশের সঙ্গে মিশে গেছে রুক্ষ টেইল। ধীরে ধীরে গাছপালা বা ঝোপঝাড় কমতে শুরু করলো। স্যাডলের উপর ঘুরে পেছনে তাকালো লসন। অন্যরা পেরিয়ে গেল ওকে। সময় নিয়ে শোনার চেষ্টা করলো। বুঝতে চাইছে কেউ অনুসরণ করছে কিনা। হয়তো ওদের খায়েশ মিটে গেছে। অন্তত 4 জন লোক হারিয়েছে। আজকের রাতটা কাজে লাগানোর ইচ্ছে ওর। যতটা সম্ভব এগিয়ে যেতে চায়। সকালে হয়তো পিছু নেবে ওয়েনের দল। এই সময় যদি 10 মাইলও এগিয়ে থাকতে পারে তো ওদেরকে ধরার সম্ভাবনা একেবারেই কমে যাবে। কারণ তাজা ঘোড়া আছে সঙ্গে। বিগ বে ছেড়ে আসার পর স্টেজের সঙ্গে তাল মিলিয়ে টেইল পাড়ি দিয়েছে ঘোড়াগুলো। সওয়ার না থাকায় ক্লান্ত হয়নি তেমন। 40 মাইল পথ, তবে সোজাসুজি যাওয়ার উপায় যেহেতু নেই, সব মিলিয়ে 60 মাইলের মতো হবে। আশা করা যায় 2 দিন পর সকালের দিকে লিওন সিটিতে পৌঁছে যাবে। একটু পর মরুভূমিতে ঢুকে পড়ল ওরা। স্যামুয়েল কার্টিস নেতৃত্ব দিচ্ছে এখন। ঘণ্টাখানেক এগিয়ে একটা ওটোর হোলের কাছে থামল ওরা। দুজনের ক্ষতের শুশ্রূষা ছাড়াও তেষ্টা মেটালো। পানির ক্যান্টিনগুলো ভরে নিল। ইচ্ছে মতো পানি খেতে দিল ঘোড়াগুলোকে। মিনিট 30 বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলো। চারপাশে কোথাও কোনো ল্যান্ডমার্ক বা টেইলের চিহ্ন দেখতে পাচ্ছে না লসন। বরং রাত বলে যেদিকে তাকাচ্ছে একই রকম লাগছে ওর কাছে। কিন্তু নির্বিকার দেখাচ্ছে কার্টিসকে। নিশ্চিন্তে এগোচ্ছে সে। একেবারে জন্যেও থমকালো না বা থামলো না। ভোরের দিকে একটা পানির উৎসের কাছে ক্যাম্প করলো ওরা। নিজে পাহারার দায়িত্বে থেকে অন্যদের ঘুমানোর সুযোগ দিল লসন। পিছনে আসছে না প্রতিপক্ষ, কিংবা আচমকা কেউ হামলাও করবে না জানেও। তারপরও ঝুঁকি নিতে নারাজ। ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে শরীর, অনুভব করল লসন। সারাদিন লাগাতার ছুটতে হয়েছে। চোখের পাতা বুজে আসতে চাইছে। কফি খেতে পারলে ক্লান্তি কাটত, কিন্তু আগুন জ্বালানো ঠিক হবে না। রাতের বেলা 10 মাইল দূরের আগুনও অনায়াসে চোখে পড়ে। একবেলা কফি না খেলে এমন কিছু যাবে আসবে না। মরুভূমির আরও ভেতরে প্রবেশ করুক, কাল থেকে আগুন জ্বালানোর সুযোগ হবে। হঠাৎ করে জেরেমি টাউনের কথা মনে পড়ল। এখন কি ঘটছে সেখানে? বেপরোয়া লোকগুলো অবশ্য আপাতত সোনার চালান নিয়ে মাথা ঘামাবে। কিনকেড, রক্স বা থমসন সবাই। এ ব্যাপারটা চুকে গেলে শহরের দিকে মনোযোগ দেবে ওরা। আচ্ছা, বিপদ আছে জেনেও এর মধ্যে নিজেকে কেন জড়িয়েছে ও? পারিশ্রমিক আর ঝুঁকির তুলনা সেভ অনর্থক মনে হচ্ছে। আসলে কাজটায় যে অনিশ্চয়তা, রোমাঞ্চ আছে তা টানে ওকে। সফল হলে সেটা উপভোগ করবে। জেরেমি টাউনে সেদিন কেন গিয়েছিল? ওই একই কারণে। অবচেতন মন টেনে এনেছে ওকে। মনের গোপন ইচ্ছে ছিল কাজটা নেয়ার। হ্যান্স কোবান আরেকবার প্রস্তাব দেওয়ার আগেই যেচে পড়ে কাজটা নিয়েছে।
লার্কিনদের ক্লেমেও যাওয়া হয়নি। বিল লার্কিন খেপে যাবে নিশ্চয়। এ লোকটির সাথে অনেক দিন থেকে জানাশোনা ওর। জুলিয়া লার্কিন, মেয়েটা দারুণ সুন্দরী। জেরেমি টাউনের মতো অশান্ত শহরে ঠিক মানায় না ওকে, বরং সল্টলেক বা সনোরার মতো বড় শহরে মানায়। নির্লিপ্ত একটা ভাব আছে মেয়েটির মধ্যে, দেখেছে লসন। ধন্যবাদ দেয়া দূরে থাক, বলতে গেলে সেদিন মুখই খোলেনি মেয়েটা। পশ্চিমে আসতে না আসতে কতটা বিতৃষ্ণা জন্মেছে ওর মনে। জুলিয়া লার্কিনের ধারণা বা চিন্তাভাবনায় ওর কিছু আসে যায় নাকি ওর ব্যাপারে আসে যায় মেয়েটির? কোনোটাই নয়। এখানে টিকতে পারবে না এ মেয়ে। কদিন পর নির্ঘাত সনোরায় ফিরে যাবে। বড় শহরের আরামদায়ক জীবন ছেড়ে কে পড়ে থাকতে চায় বিধ্বস্ত পশ্চিমে? কোষে নিজেকে গাল দিল লসন। সামান্য একজন মেয়ে মানুষকে নিয়ে ভাবছে সে, অথচ ভাববার জন্য অনেক বিষয় পড়ে আছে। সাপ্লাইটা ঠিকমতো পৌঁছে দিতে না পারা পর্যন্ত ওর অস্থিরতা কাটবে না। পাহাড়ের চূড়া থেকে ফ্রিল গ্লাস দিয়ে স্টেজের উপর নজর রাখছে এক লোক। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখল সে। তারপর নিশ্চিন্ত হয়ে আয়নার সাহায্যে সংকেত পাঠালো নেইল ডেভিসের কাছে। কাছাকাছি একটা রিজে আশ্রয় নিয়েছে আউটল নেতা, সঙ্গে 8জন দুর্বৃত্ত। জিনিসপত্র গুছিয়ে নাও সবাই, ত্যক্ত স্বরে বলল ডেভিস। সম্ভব নয়, সরে যাচ্ছি আমরা। খারাপ হয়ে গেছে তোমার নেইল? অসন্তোষ ঝরে পড়ল গ্যারি হরগেরেনের কণ্ঠে। $50,000 এভাবে ছেড়ে দেব? মরা মানুষের কাছে টাকার দাম নেই গ্যারি, শীতল নিরুত্তাপ স্বরে বলল ডেভিস। বলছি পরিস্থিতি আমাদের অনুকূলে নেই, সুতরাং এগোবো না আমরা। তুমি যদি চাও তো যেতে পারো, কিন্তু মনে রেখো একা যেতে হবে তোমার। সফল বা ব্যর্থ যাই হোক ফিরে আসতে পারবে না আর। ইতস্তত করল হর্নগ্রেন। কিন্তু আমি ঠিক ও কথা বোঝাতে চাইনি নেইল। এমন লোভনীয় একটা দান ছেড়ে দিতে আমারও খারাপ লাগছে, কিন্তু ড্যানি লসনকে তো চিনি আমি। ও যদি মরেও অন্তত কয়েকজনকে নিয়ে যাবে সঙ্গে। তাতে লাভটা কি হবে? তাহলে কি করব আমরা? জানতে চাইল বিল ফস্টার। যদ্দূর মনে হচ্ছে লিওন সিটিতে যাচ্ছে ওরা, ওখানেই যাব। লক্ষ্য রাখবো স্টেজের উপর। যদি পরিস্থিতি দেখে মনে হয় সুবিধে হবে তাহলে চেষ্টা করব। রওনা দিল ওরা, সঙ্গে তাজা ঘোড়া। পথটাও সংক্ষিপ্ত। 1.5 দিন পর ঠিক সকালে পৌঁছে গেল লিওন সিটির কাছাকাছি। শহরের বাইরে একটা রিজের উপর আশ্রয় নিল দলটা। তিনজনকে শহরে রেকি করতে পাঠালো ডেভিস। আলাদা আলাদাভাবে শহরে ঢুকবে ওরা, সুবিধামতো জায়গা বেছে নেবে। 4 জন। কিছুক্ষণ পরেই রিপোর্ট করলো হর্নগ্রেন। কাউহ্যান্ড নয় ওরা, বাজি ধরে বলতে পারি আমাদের মতোই ধান্দায় আছে। হুম। ফিল্ড গ্লাস নামিয়ে রেখে খানিকটা চিন্তিত সুরে বলল ডেভিস। তাই তো দেখছি, কিন্তু কারা ওরা? হয়তো কিনকেট বা রক্সের চেলা। স্টেশন বিল্ডিংটা নিচু হলেও দীর্ঘ এবং যথেষ্ট চওড়া। পাশেই করালের সারি এবং অন্যদিকে ইন্ডিয়ানদের আক্রমণে ভেঙে পড়া আগের দালানের ধ্বংসাবশেষ। 4টে তরতাজা ঘোড়া রেলে বাঁধা। মাত্র একজন লোক পাহারায় রয়েছে। তাকে চিনতে পারল নেইল ডেভিস। কার্ল ব্রেনেট। রহস্যময় এক লোক। ওরিগন আর আইডাহোতে শেরিফের কাজ করেছে, কিন্তু ভাড়াটে বন্দুকবাজ হিসেবে বেশি পরিচিত। যে কেউ ভাড়া করতে পারে ওকে, টাকা হলেই হলো। আউটল নয়, কিন্তু ওর কাজের ধারাই সেরকম। হর্নগ্রেনের হাতে ফিল্ড গ্লাসটা ধরিয়ে দিল ডেভিস। ব্রেনেটকে তো চিনলাম, দেখো অন্য কাউকে চিনতে পারো কিনা। দ্বিতীয় লোকটাকে চিনল গ্যারি হর্নগ্রেন। ছোটোখাটো রোদ পোড়া চেহারা, আর লোকটার নাম এমিল নাচেজ। প্রায় বিড়ালের মতো নিঃশব্দে চলাফেরা করে। ভাড়াটে বন্দুকবাজ, কখনো কখনো আউটল, তবে ধরা পড়েনি কখনো। বাকি 2জনকে চিনতে পারল না কেউ।
করালের পাশে চলে গেল একজন। বাকিরা স্টেশন বিল্ডিংয়ের ছায়ার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষায় থাকলো। রাস্তা থেকে এদের কাউকেই দেখা যাবে না। কি ঘুরতে যাচ্ছে নেইল, আজ করতে পারছো? ওদের ভাবচক্কর দেখে মনে হচ্ছে লসনকে চেপে ধরতে যাচ্ছে। স্টেজের শব্দ পাওয়া যাচ্ছে এখন। দূরের টেইলে ধুলির ঝড় দেখা যাচ্ছে। কি ঠিক করলে ডেভিস? উৎসুক স্বরে জানতে চাইল বিল ফস্টার। আমরা আছি নাকি? নেই। নেই, ঘোষণা সুরে বলল ডেভিস। তবে এরা যদি সোনা ছিনিয়ে নেয় তাহলে আছি। চোরের উপর বাটপারি করব আমরা। লসনের চেয়ে এদেরকে সামলানো অনেক সহজ হবে আমাদের জন্যে। গ্যারি হর্নগ্রেনের পছন্দ হচ্ছে না আইডিয়াটা, কিন্তু চেপে গেল সে। নেইল ডেভিসের বিচক্ষণতার উপর আস্থা রাখলে লাভ ছাড়া ক্ষতি নেই। গত 10 বছরে তাই জেনেছে ওরা। সূর্য ওঠার আগেই রওনা দিল ওরা। একঘেয়ে যাত্রা, তবু নিশ্চিন্ত বোধ করছে ড্যানি লসন, কারণ অ্যাম্বুশের আশঙ্কা আপাতত নেই। কেউ যদি পিছু নিয়েও থাকে ধরতে পারবে না ওদের। চিন্তা কেবল লিওন সিটিকে নিয়ে। সেখানে কারো থাকার সম্ভাবনা নেই, কিন্তু নেইল ডেভিসের ক্ষেত্রে শেষ কথা বলে কিছু নেই। হয়তো ঠিকই হাজির হয়ে যাবে সে। লোকটাকে যথেষ্ট বুদ্ধিমান। বিগ বেট এলে ওদেরকে না দেখে ঠিকই বুঝে নেবে গন্তব্য পাল্টে লিওন সিটির উদ্দেশ্যে এগোচ্ছে ওরা। টানা 2 দিন বালির উপর দিয়ে চলছে ওরা। সারা শরীর আর কাপড়ে ধুলোর পুরু আস্তর আস্তর পড়ে আস্তর জমেছে। খটখটে হয়ে আছে গলা। তবে খাবার বা পানির অভাব বোধ করছে না। এটাই হচ্ছে বড় স্বস্তি। কার্টিস তার কারিশমা ঠিকই দেখাচ্ছে। নিশ্চিন্তে এগোচ্ছে সে। পরদিন সকালে ঘোষণা করল দুপুরের আগেই পৌঁছে যাবে লিওন সিটিতে। ববের ক্ষতটা দ্রুত সেরে উঠছে। হাঁটতে পারছে সে। তবে স্যাডলে অথবা বেডরোলে কাটছে ওর সময়। নেহাত বাধ্য না হলে ওকে কাজ দিচ্ছে না লসন। প্রতিবার থামার পর দুজনের ক্ষতের পরিচর্যা করছে। হ্যান্স কোবানের ক্ষতটা প্রায় শুকিয়ে এসেছে, তবে তার অভিযোগ বন্ধ হয়নি। সেসব যে মেকি ঠিকই ধরতে পেরেছে লসন। সাফল্যের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে ওরা। লিওন সিটিতে গিয়ে সব সোনা টেনে তুলে দিতে পারলেই নিশ্চিন্ত। সেটা সেও জানে এবং চুটিয়ে উপভোগ করছে পরিস্থিতিটা। সেজন্যে অযথা হাসছে সে। যে কোনো কথার পিঠে রসালো মন্তব্য করছে। লিওন সিটিকে দেখে কখনো মনে হয় না ব্যস্ত বড়সড় একটা কাউ টাউন। মরুভূমির একেবারে শেষ প্রান্তে অবস্থান হলেও ওপাশের সমতল ভূমিতে অ্যারিজোনার সেরা বাথানগুলো গড়ে উঠেছে। মন্টানার সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগের বদৌলতে ছোট হলেও বেশ এগিয়ে গেছে শহরটা। দীর্ঘ রাস্তার দুপাশে সারি সারি দালান ধুলোর অত্যাচারে মলিন হয়ে গেছে। সব মিলিয়ে হয়তো শখানেক লোকের বাস। ল অফিসটা ঠিক মাঝখানে। শুরুতেই স্টেশন, কয়েকটা বগি ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে। পেছন দিক দিয়ে শহরে ঢুকলো ওরা। করালের সামনে হিসড়ে এলে বাঁধা 4টে ঘোড়া প্রথমেই দৃষ্টি কেড়ে নিল লসনের। সতর্ক ঘণ্টি বাজাচ্ছে মন। স্টেজটা রাস্তার একপাশে রাখো টিম, চাপা স্বরে নির্দেশ দিল। এমনভাবে রাখো যাতে প্রয়োজনে দ্রুত রাস্তায় উঠতে পারো। আমি যদি পড়েও যাই, তোমার প্রথম কাজ হবে এখান থেকে বেরিয়ে যাওয়া। কাল বেনেটকে আলস্য ভরে করালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল লসন। মৃদু হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল ওর ঠোঁটে, কিন্তু দীর্ঘ হয়ে গেছে চোয়ালের পেশি। শটগান হাতে স্টেজ থেকে নামলো। হ্যালো বেনেট, অনেক দিন পর দেখা হলো তোমার সঙ্গে। আশা করিনি এখানে তোমাকে দেখতে পাবো। লসনের চেয়ে অনেক বেশি অবাক হয়েছে কার্ল বেনেট। তার কোনো ধারণাই ছিল না স্বয়ং ড্যানি লসন থাকবে গার্ড হিসেবে। নিজেকে সামলে নিয়ে নিস্পৃহ দৃষ্টিতে তাকালো সে। তোমার এক প্যাসেঞ্জারের খোঁজে এসেছি আমি। আমার প্যাসেঞ্জার? তো একজন, হায়ান্স কোবান। তাহলে সেই। পেছনে নড়ে উঠল স্টেজ। কেউ হয়তো জায়গা বদল করেছে কিংবা মাটিতে নেমেছে। যার খোঁজেই এসে থাকো বেনেট,
কোনো ঝামেলা চাই না আমি। প্যাসেঞ্জারদের নিরাপদে পৌঁছে দেয়া আমার দায়িত্ব। দুপা এগোলো বেনেট। ঠিক পাশে এসে দাঁড়িয়েছে এমিল নাসেস। সামান্য কাঁধ উছালো বেনেট, যেন লসনকে উপেক্ষা না করে উপায় নেই। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যান্স কোবান কি ভেতরে আছে? নিরুত্তাপ স্বরে শেষে জানতে চাইল সে। স্টেজের দরজা খুলে নেমে এলো কোবান। কি দরকার আমাকে? তোমার কাছে কিছু কাগজ আছে, ওগুলো নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে আমাদের। ঠিকই ধরেছ, কিছু কাগজ আছে আমার কাছে, কিন্তু তাতে তোমার কি? কাগজগুলো আমার জিম্মায় আছে বই কি, মালিক কিন্তু আমি নই, এমনকি তোমরাও নও। তর্ক করতে আসিনি আমি, মিস্টার কোবান। কাগজগুলো নিয়ে যাওয়ার জন্যে পাঠানো হয়েছে আমাকে, ওগুলো নিয়েই তবে ফিরব, এবং প্রয়োজনে জোর করে হলেও সেটা করব আমরা। উস্কানি স্বরে যোগ করলো নাসের। সুবিধাজনক অবস্থায় আছি আমরা, ঝামেলা এড়াতে চাইলে ভালোই ভালোই দিয়ে ফেলো। তাই নাকি? কেন দেব তোমাদের? মন্টানার ভূমি বন্টন অফিসে যাবে ওগুলো, অন্য কোথাও। আমি বলছি, অন্য কোথাও বা কারো হাতে যাবে না। এতক্ষণ আড়ালে ছিল দুজন লোক, বেনেট আর নাসেদের পেছনে এসে দাঁড়িয়েছে এখন। আইসি ভঙ্গি ওদের আচরণে, কিন্তু তৈরি হয়ে আছে পিস্তল বের করার জন্যে। নেইল ডেভিস এদের না চিনলেও লসন ভালো করেই চেনে। এক কথায় আউটল বলা যায়। এড কিনলে আর জিম ম্যাককয়। কোচ থেকে নেমে এলো বব। এগুলো কয়েক পা। ওহো, ঠিক বলনি ন্যাসেস। ড্যান, ওরা যদি খেলতে চায় তাহলে আমার ভাগে কিনলে আর ম্যাককয়েক ম্যাককয়কে ছেড়ে দাও। হ্যান্স কোবান শুধু যাত্রী নয়, এই স্টেজের জিম্মাদারও। সুতরাং কোনোভাবে ওকে ছেড়ে দিতে পারি না আমি, তোমাদের যেই পাঠাক। এই স্টেজে তাহলে শোনা যাচ্ছে? হালকা চালে জানতে চাইল কার্ল বেনেট। স্বাভাবিক, আগেই বোঝা উচিত ছিল, নইলে শটগান হাতে পাহারায় থাকতে না তুমি। যাকগে, শোনার ব্যাপারে আগ্রহ নেই আমার। ডাকাতি করতে আসিনি আমরা, এমনকি হ্যান্স কোবানকেও চাই না, শুধু ওর সঙ্গের কাগজগুলো চাই। দুঃখিত, প্রায় ঘোষণা সুরে বলল লসন। আগেই বলেছি, যাত্রীদের সব দায়িত্ব আমার। অনেকক্ষণ হলো থেমেছি আমরা। ট্রেনে মাল তুলে দিতে হবে, মাল খালাস করেই ফিরতি পথে রওনা দেব। বেনেট, আমার হাতের জিনিসটা দেখেছো তো? এক্সপ্রেস গান। ইচ্ছে করলে এটার সাহায্যে দু টুকরো করে ফেলতে পারি তোমাকে, কেউ রক্ষা করতে পারবে না। ভাগ্যের জোরে যদি আমার শরীরে দু একটা বুলেট ঢোকাতেও পারো, তাতেও লাভ হবে না, শেষ হয়ে যাবে তোমরা। চুপ করে থাকলো কার্ল বেনেট, মনে মনে হিসেব করছে। আমাকে খুন করে যদি কাগজগুলো হাতে পাও, সোনা না ছুলেও স্টেজ ডাকাতির অভিযোগে আউটল হিসেবে চিহ্নিত হবে তোমরা। ব্যাপারটা এমনিতে চাপা পড়ে যাবে না। ইতস্তত করছে বেনেট। বুঝতে পারছে এক বিন্দু মিথ্যে বলেনি লসন। তাছাড়া এটাও জানে শটগান হাতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দুর্ধর্ষ লোকটা। পরিস্থিতিটা নাজুক, আক্রমণাত্মক হওয়া বোকামি হবে। ঠিক আছে লসন, শেষে আপোষের সুরে বলল বেনেট। মানছি আমাদের চেয়ে সুবিধাজনক অবস্থায় আছো তুমি, কিন্তু হ্যান্স কোবানের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ আছে। নিরীহ মাইনারদের ঠকিয়েছে সে। জেরেমি টাউনের প্রমাণ করতে পারবে? তীক্ষ্ণ কণ্ঠে বাধা দিল লসন। জোর জবরদস্তি না করে বরং আইনের সাহায্য নিচ্ছ না কেন? যাকগে, ঢের হয়েছে, তোমরা চলে গেলে এবার খুশি হই। খড়খড়ে স্বরে হেসে উঠল এমিল নাচের। চলে যাব? কে চলে যাবে? কে কাকে সুবিধা মতো পেয়েছে? যে মুহূর্তে শটগান নামিয়ে রাখবে, সেই মুহূর্তে তোমাকে মাটিতে নোয়াবো আমি লসন। ধরো তো এটা বব। আচমকা শটগানটা ছুড়ে দিল লসন। হাত বাড়িয়ে জিনিসটা লুফে নিল তরুণ। কার্ল বেনেটের উপর থেকে সরে গেল লসনের দৃষ্টি। নাসেদের রোদ পোড়া মুখে স্থির হলো। এবার ঠিক আছে তো নাসেদ? শীতল স্বরে বলল। আমার হাতে শটগান নেই এখন। চোখ দিয়ে নিজের সঙ্গে ড্যানি লসনের দূরত্ব মেপে নিল নাসেদ। সামনে দাঁড়িয়ে সেই লোক, ভাবছে সে, যাকে সবাই বলে সবচেয়ে শক্ত, সবচেয়ে দ্রুত। বেশ বেশ, হোলস্টারে সবল হারল এমিল নাসেদ।
চোখের পলকে মুঠিতে উঠে এলো ভয়াল দর্শন কোল্ট। সবাই দেখলো সেটা। মাত্র একটা গুলি শব্দ হলো। পিস্তল হাতে রেখে ন্যাসেজ ভেবেছিল মেরে ফেলবো, ড্যানি লসনকে মেরে ফেলবো, এবং মুহূর্তেই সে নিজেই মারা গেল। বাতাসে গান পাউডারের কটু গন্ধ। স্টেজের একটা ঘোড়া ভয় পেয়ে লাফিয়ে উঠেছিল। দক্ষ হাতে ওটাকে সামাল দিল টিম কার্টিস। দুঃখিত বেনেট, উপায় ছিল না আমার, নিরুত্তাপ স্বরে বলল লসন। মাথা নাড়ল সে। নিরাসক্ত কণ্ঠে বলল, কিন্তু তুমি শটগান হাতছাড়া করে উস্কে দিয়েছ ওকে, নইলে মরতে হতো না ন্যাসেসকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থাকলো লসন। কঠিন চাউনিতে এফোর ওফর করে দিল গানম্যানকে। হয়তো, কিন্তু এই চেয়েছিল ও। আনমনে শ্রাগ করল কার্ল বেনেট। ঘোড়ায় চাপার আগে পলকের জন্য ন্যাসেজের স্থির দেহটা দেখল। দুঃখ, সহানুভূতি বা অনুশোচনা কিছুই নেই চাহনিতে, সেব করুণা ঝরে পড়ছে। দেখা দেখি ম্যাককয় আর কিনলেও নিজেদের ঘোড়ায় চাপল। লাশটা নিয়ে যাও। এবার যেন সচেতন হয়েছে বেনেট। বিতৃষ্ণার সঙ্গে সঙ্গীর লাশটা দেখল। তারপর থুক করে থুতু ফেলল মাটিতে। তুমি মেরেছ ওকে, পারলে তুমিই কবর দিও। ধীরে ধীরে গলিতে ঢুকে পড়ল ঘোড়া তিনটে। একটু পর দূরে সরে গেল খুরের আওয়াজ। চেপে রাখা নিঃশ্বাস ছাড়ল হ্যান্স কোবান। হাত বাড়িয়ে ববের কাছ থেকে শটগানটা ফিরিয়ে নিল লসন। ফাস্ট, খুব ফাস্ট তুমি, বিড়বিড় করে বলল তরুণ। নিরুত্তর থাকল লসন। শটগান বগলে রেখে পিস্তলের সিলিন্ডারে দুটো নতুন কার্তুজ ভরল। দুটো কেন? ন্যাসেজের লাশ দেখলেই বুঝবে। বুট দিয়ে ঠেলে মৃতদেহটা উল্টে দিল বব। বুকে পাশাপাশি দুটো ফুটো তৈরি হয়েছে। এত দ্রুত গুলি দুটো বেরিয়েছে যে শব্দ শুনে মনে হয়েছিল একটাই গুলি ছুঁড়েছে লসন। সোনা ব্যবসায়ীর দিকে ফিরল লসন। ব্যাপার কি হ্যান্স? কিসের কাগজ চাইছিল ওরা? সশব্দের দীর্ঘশ্বাস ফেলল সে। কি আর, ক্লেমের কাগজ। সরকারিভাবে নথিভুক্ত করার জন্যে সবার কাগজ জমা করেছিল জেফ্রি হ্যালার্ড। মন্টানায় যাব শুনে আমার কাছে দিয়েছে সেগুলো, ভূমি বন্টন অফিসে যাতে দাখিল করি। ভুরু কোঁচকাল লসন। তাহলে থমসনই ভাড়া করেছে বেনেটকে? হয়তো। রক্স বা কিনকেরও হতে পারে। শয়তানগুলোর মাথায় ফন্দিটা এলো কিভাবে? হয়তো কাগজগুলো ছিনিয়ে নিয়ে ক্লেম থেকে মাইনারদের উৎখাত করার পরিকল্পনা ছিল ওদের। কিংবা হতে পারে এটা ওসিলা মাত্র। সোনাই বোধহয় ওদের লক্ষ্য ছিল। বাতলে দিল বব। সুবিধা হবে না দেখে হাল ছেড়ে দিয়েছে। মনে হয় না। স্টেশন অফিসের দিকে এগোলো হ্যান্স কোবান। বাইরে অপেক্ষায় থাকলো অন্যরা। কোনো রকম চাঞ্চল্য নেই লোকজনের মধ্যে। রাস্তায় একটা লাশ পড়ে আছে, কিংবা একটা ডুয়েল হয়ে গেছে একটু আগে, কোনোটাই গ্রাহ্য করছে না এরা। যার যার কাজে ব্যস্ত সবাই। বেশিরভাগই ট্রেনের যাত্রী। ট্রেনে উঠছে মালপত্র নিয়ে। যেতে পারবো তো বব? পাশে দাঁড়ানো অ্যালেনের উদ্দেশ্যে জানতে চাইল লসন। স্টেশন দালানের সাথে ভিড় ঠেকিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে ওরা। ঘোড়াগুলো কাছের রেলে বাঁধা। নিশ্চিন্ত থাকো ড্যান, মাত্র কয়েক ঘন্টার যাত্রা। এক ঘুমে মন্টানা পৌঁছে যাব। টিকিট নিয়ে কোবান ফিরে আসতে শহরের দিকে এগোলো না। একটা ক্যাফে লাঞ্চ সেরে সব ঘোড়া আস্ত বলে রেখে ফের স্টেশনে ফিরে এলো। ট্রেন ছাড়ার তখনও বেশ সময় বাকি। এত সময় বসে থেকে করব কি? চাপা স্বরে অভিযোগ করলো টিম কার্টিস। কোনো একটা সেলুনে গিয়ে এক রাউন্ড গিলে আসি? যেতে পারো, কিন্তু 10 মিনিটের মধ্যে ফিরে আসবে। মাথা ঝাঁকিয়ে দ্রুত পায়ে মূল শহরের দিকে চলে গেল ড্রাইভার। স্টেশনে কাঠের তৈরি বেঞ্চি আছে একটায় একটায় বসে পড়ল কোবান আর বব। একটু দূরে দাঁড়িয়ে আছে লসন, চারপাশে সজাগ দৃষ্টি রাখছে। তপ্ত রোদ পিঠ তাতাচ্ছে এখন। কোটের দুটো বোতাম খুলে দিল ও। টিম কার্টিস ফিরে আসতে ট্রেনের নির্দিষ্ট বগিতে উঠল ওরা। কোণের দুটো আসনে বসলো কোবান আর অ্যালেন। কার্টিস ওদের সঙ্গে বসতে চেয়েছিল, কিন্তু সাপ না করে দিয়েছে লসন। মাঝখানে আরও দুটো আসন রেখে একটু দূরে বসলো সে। পরদিন দুপুরে মন্টানায় পৌঁছালো ওরা।
ট্রেন থেকে নামতেই ওদের অস্ত্র জমা নিল ডেপুটি শেরিফ। খানিক অস্বস্তি বোধ করলেও মেনে নিল কার্টিস। মন্টানা এর আগে কখনো আসেনি সে, জানে না শহরে অস্ত্র বহন করা নিষিদ্ধ। কার্লি ব্রনসন এখানকার মার্শাল। 10 জন ডেপুটি আছে ওর। বিশাল শহরটায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এদের দীর্ঘতার জন্যেই। ব্যাংকে সোনা জমা রেখে সেলুনে ঢুকলো ওরা। জেরেমি টাউনের সোনার প্রথম সফল শিপমেন্ট উপলক্ষে পান করতে ইচ্ছুক হ্যান্স কোবান। পুরো 1 বোতল হুইস্কি একাই শেষ করে ফেলল টিম কার্টিস। বিনে পয়সায় পাচ্ছে যখন কম খেতে রাজি নয় সে। উদযাপন শেষে পড়ছে বেরিয়ে আসতে দলটাকে দেখতে পেল ড্যানি লসন। সেলুনের ঠিক উল্টো দিকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নেইল ডেভিস, পাশে আরও 2 জন। প্রথমেই আউটলর উরুর দিকে চলে গেল লসনের দৃষ্টি। হোলস্টার বা পিস্তল নেই দেখে স্বস্তি বোধ করল। মানুষটা তুমি খুব চালাক ড্যান, গম্ভীর সুরে বলল আউটল নেতা। দীর্ঘদেহী মানুষে, মুখে কাটাকুটির দাগ, বহু লড়াইয়ের সাক্ষ্য বহন করছে। নীল চোখ তার, ধূর্ত সতর্ক চাউনির সেখানে। কটা দিন ব্যাগার খাটুনি গেল। মেলবি সিটির কাছে অপেক্ষা করেছিলাম তোমাদের জন্যে। আসল ব্যাপার বুঝতে খানিক দেরি হয়ে গিয়েছিল। ওয়েনের লোকগুলোকে চেপে ধরেছ শুনেই আন্দাজ করা উচিত ছিল লিওন সিটিতে যাচ্ছ তোমরা। শর্টকাট পথে এসেও সুবিধা করা গেল না। তবে ন্যাসেদের জালিয়াতি দেখতে মন্দ লাগেনি। ওকেই তো মাটিতে নোয়ালে নাকি? মৃদু নট করল লসন। আশেপাশেই ছিলে তুমি? হ্যাঁ। বেনেট কি চাচ্ছিল? পাশে দাঁড়ানো সঙ্গীদের অস্বস্তি টের পাচ্ছে লসন। বিস্ফোরার মতো হঠাৎ উদয় হওয়া আউটলর উপস্থিতি সহ্য করতে পারছে না কেউ। উসকুস করছে রবার্ট অ্যালেন। পায়ের ভর বদল করল সন্তপনে। কিন্তু একেবারে নির্বিকার দেখাচ্ছে টিম কার্টিসকে। জানে আসল কাজ সেরে ফেলেছে ওরা, এবং যত ভয়ঙ্করই হোক এখানে কিছুই করার নেই নেইল ডেভিসের। তবে অ্যালেনের মতোই অতটা নিশ্চিন্ত হতে পারছে না হ্যান্স কোবান। উদ্বেগ আর অস্বস্তি বহু কষ্টে চেপে রেখেছে সে। সম্ভবত থমসনই ভাড়া করেছিল ওকে, উত্তরে বলল লসন। আর চোখে ডেভিসের 2 সঙ্গীকে দেখল এক নজর। জেরেমি টাউনের মাইনারদের ক্লেমের কাগজ ছিনিয়ে নিতে চেয়েছিল। নিচু স্বরে শীষ বাজালো আউটল। স্মিথ হাসছে। আসার পথে রক্তের সাথে দেখা হলো। ওর চেহারা যদি দেখতে। বেটা এখনো বসে আছে তোমার অপেক্ষায়। একটা ড্রিঙ্ক কিনে দেই তোমাকে নেইল। কি যেন ভাবলো নেইল ডেভিস, তারপর ক্ষীণ হেসে মাথা ঝাঁকালো। দাও, তোমার পয়সা যেভাবেই খরচ করো, তাতে আমার কি? সঙ্গীতের দিকে তাকালো সে। চলো হে, গলাটা ভিজিয়ে নেওয়া যাক। ড্যান, উসখুস করছে কোবান। সোনা ব্যবসায়ীর দিকে ফিরল লসন। 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। হ্যান্স, ওদেরকে নিয়ে চলে যাও তুমি। শ্রাগ করল সে। নীরব চাউনিতে বুঝিয়ে দিল ব্যাপারটা পছন্দ হয়নি, তবে তর্কও করল না। আমি সঙ্গে থাকি, প্রস্তাব করল অ্যালেন। ডিং করবে আবার? না। তাহলে কোবানের সঙ্গে যাও, তোমাকে দরকার হবে ওর। শ্রাগ করে কার্টিসের পাশাপাশি এগোলো সে। আগে আগে হাঁটছে হ্যান্স কোবান, বিড়বিড় করে অসন্তোষ প্রকাশ করছে। শহরে ঢুকলে কিভাবে? ভেতরে এসে একটা টেবিলে বসে জানতে চাইল লসন। শহরে যা ভিড়, অন্যদের সঙ্গে মিশে থাকতে অসুবিধে হচ্ছে না। তবে ঝুঁকি এড়াতে অস্ত্র আনিনি সঙ্গে। কোনো ডেপুটির সামনে পড়নি? মাথা নাড়ল সে। ওয়েটেস আসতে হুইস্কির ফরমাশ দিল। চিনতে পারেনি আমাকে। হুইস্কি আসার পর নীরবে চুমুক দিল ওরা। আসল খবরই বলা হয়নি। থমসন আর কিনকেড লোক ভাড়া করছে। বেয়ারা লোক সব। আমার দলের 2জনকে পটিয়ে ফেলেছে। ওয়েনকে নাকি লোক জোগাড়ের দায়িত্ব দেয়া হয়েছে। জানোই তো ওয়েন কতটা খারাপ। আরও শুনলাম জেরেমি টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছে কবিন উইন স্টোন। খবরটা শুনে থমকে গেল লসন। কিংবদন্তির এই বন্দুকবাজকে ভালো করে চেনেও। পুরানো শত্রুতা আছে পুরানো শত্রুতা আছে 2জনের। দুর্ধর্ষ ফাস্টগান, কিন্তু কয়েটের মতোই নিচ। চতুর, শট, শকুনের মতো ধৈর্য ধরতে জানে এবং লক্ষ্য ভেদে নিপুণ। একবার কোনো কিছুর পেছনে লাগলে সেটা করে ছাড়ে।
পশ্চিমে ভাড়াটে খুনি হিসেবে পরিচিত কবিন উইনস্টন। বহু লোককে খুন করেছে সে। ভালো মন্দের বাছবিচার করে না, টাকা পেলেই খুশি। শিকারের উপর নির্ভর করে ওর কাজের পদ্ধতি। সামনাসামনি লড়তে কুণ্ঠা বোধ করে না, কিন্তু আড়াল থেকে বা শিকারকে অসহায় অবস্থায় পেয়েই খুন করেছে বেশি। লোকটি এতই নিচ যে চোখের দিকে তাকিয়ে কপালে পিস্তলের নল ঠেকিয়েও মানুষ খুন করেছে। তুমি জানলে কিভাবে? মৃদুস্বরে জানতে চাইল লসন। রক্স নিজ থেকেই খবরটা দিল। কিনকেড আর থমসনের সাথে রফা হয়েছে ওর। সবাই মিলে ভাড়া করেছে কবিনকে। জানো তো আগাম টাকা নেয় না সে। সুতরাং ওদের কিছু হয়ে গেলেও নিজের কাজ ঠিকই করবে কবিন। জানো তো আগাম টাকা নেয় সে। সুতরাং ওদের কিছু হয়ে গেলেও নিজের কাজ ঠিকই করবে কবিন। তুমি ভাবছো আমার জন্যই আসছে সে? আমি কিছুই ভাবছি না ড্যান। আমার ভাবাভাবিতে কারো কিছু যায় আসেও না। তবে এটুকু বুঝতে পারছি, শেষ পর্যন্ত জেরেমি টাউনের হাল ধরবে তুমি। এখন হয়তো তেমন কোনো ইচ্ছে নেই তোমার, কিন্তু সময় হলে ঠিকই হাজির হয়ে যাবে ওখানে। কোনো ব্যাস বা কারো অনুমোদনের তোয়াক্কাও করবে না। আর রক্স বা কিনকেডরাই তোমার আসল শত্রু হয়ে দাঁড়াবে তখন, এবং সেই সঙ্গে কবিন। জীবনে বহু কঠিন মানুষকে মোকাবেলা করেছে ড্যানি লসন, কিন্তু এদের কারো মতো নয় কবিন উইনস্টন। নিঃশব্দে চুপিসারে কাছে আসবে লোকটা, হয়তো সবার অজান্তে কাজ সেরে চলে যাবে। দুশ্চিন্তার ব্যাপার এটাই, নইলে লড়তে ভয় পায় না সে। কবিনের সামনে দাঁড়ানোর মতো সাহস আছে ওর, বরং সেই ওর সামনে এসে দাঁড়াবে না, কারণ তাতে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। পরিস্থিতি ঠিক করে দেবে কী অবস্থায় ওকে পায় কবিন, ভাবল লসন। অথচ অযথা দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। সেলুন ছেড়ে স্টেশনের দিকে এগোলো লসন। দূর থেকে দেখলো ওর অপেক্ষায় ট্রেনের কাছে দাঁড়িয়ে আছে অন্যরা। ওকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কোবান। যাক, এসেছো তাহলে। এবার নিশ্চয় ফিরতি পথ ধরতে পারি আমরা। চলো হে। নেইল ডেভিসের সঙ্গে ওর অদ্ভুত সাক্ষাতের ফিরিস্তি শোনা যাক। খোদার কসম, জানতাম না অ্যারিজোনার সবচেয়ে কুখ্যাত আউটলর সঙ্গে এত খাতির আছে ড্যানি লসনের। ভাগ্যিস আগেই সব সোনার ব্যাংকে জমা করেছি, নইলে দুজনকে খোঁজ গল্প করতে দেখলে মাথা খারাপ হয়ে যেত আমার। হেসে টেনে চলল লসন। 7 জেরেমি টাউনে ফিরে এসে অনেকগুলো খবর পেল ড্যানি লসন। আরও এক লোককে শেরিফ নিয়োগ করেছিল শহর কমিটি, কিন্তু পরে দেখা গেল বেনি ডোবিন নামের সেই লোক আসলে জেসি ওয়েনের শাগরেদ। 3 দিন পরেই ডোবিনকে বরখাস্ত করেছে শহর কমিটি। কাজটা সহজ হয়নি, জোর করে ব্যাচ কেড়ে নিতে হয়েছে, এবং তা করতে গিয়ে বাহুতে একটা গুলি লেগেছে জো হারপারের। একটা ক্লেম জবরদখল করেছে শেইন থমসন, এবং বিষাদলেহী এক ভবগুরুকে পিটিয়ে শহর ছাড়া করেছে। আইক জেসাপের জুয়ার আড্ডায় খুন হয়েছে 3 জন। একই রাতে চুরি হয়েছে 3টে স্টোরে। পিস্তলের মুখে এক দোকান থেকে ইচ্ছে মতো রসদ সংগ্রহ করেছে কিনকেডের 3 চেলা। এছাড়া নিত্যকার হাঙ্গামা আর খুনোখুনি তো আছেই। গত 6 দিনে 7টা নতুন কবর খুঁড়তে হয়েছে বুঠিলে। কার্ড রক্সের সাথে লাগতে গিয়ে মারা গেছে একজন মাইনার। সন্ধ্যায় মিটিংয়ে বসবে শহর পরিচালনা কমিটি। শহরের সামগ্রিক পরিস্থিতির উপর আলোচনা ছাড়াও শেরিফ নিয়োগ করা হবে। হ্যান্স কোবানের অফিস থেকে বেরিয়ে এসে গ্রুলায় চলল লসন। টড মার্টিনের জিম্মায় রেখে গিয়েছিল ঘোড়াটাকে। ও ফেরার পর স্টেবল থেকে ওটাকে নিয়ে এসেছে মার্টিন। ক্লান্তি লাগছে ওর। কদিন ধরে টানা ছোটার মধ্যে ছিল। তাছাড়া মানসিক ধকলও কম যায়নি। প্রিয় ঘোড়ার স্যাডেলে চাপার পর কিছুটা হলেও স্বস্তি আর আনন্দ অনুভব করল লসন। বাথানে গিয়ে লম্বা একটা বিশ্রাম নেবে ভাবছেও। তারপর কি আবার বেরিয়ে পড়বে, নাকি নিরাপদ দূরত্বে থেকে জেরেমি টাউনের ধ্বংস হওয়া দেখবে? সিদ্ধান্ত নিতে না পেরে নিজের উপর বিরক্তি অনুভব করলো। পাহাড়ের দিকে তাকালো লসন।
পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য, কমে এসেছে রোদের তেজ। একটু পরেই পাহাড়ের আড়ালে ডুব ডুব দেবে। নদীর ধারে সারাক্ষণ ব্যস্ত থাকে মাইনাররা, কিন্তু আজ প্রায় কেউই কাজ করছে না। সাড়া নেই, একেবারে নিশ্চুপ হয়ে আছে ক্লেমগুলো। ধীর গতিতে শহর ছেড়ে ক্লেমের দিকে এগুলো লসন। নদী পেরিয়ে ওপাশের বিস্তীর্ণ উপত্যকায় গোপন টেইল আছে, সেটা ধরে এগুলো ঘণ্টাখানেকের মধ্যে পাহাড়ের গভীরে ওদের বাথানে পৌঁছে যাবে। মাইল দুয়েক পথ দুর্গম, কিন্তু বহুবার আসা যাওয়া করেছে লসন। সময়ের পরিশ্রম কম বলে 12 মাইল ঘুরপথের চেয়ে এ টেইলে পছন্দ ওর। বিল লার্কিনের ক্লেমের কাছে আসতে দূর থেকে কেবিনের পড়ছে জুলিয়া লার্কিনকে দেখতে পেল। ওকেই দেখছে মেয়েটি। আঙুলে হ্যাটের কিনারা ছুঁয়ে নট করল লসন। ঘোড়ার গতি না কমিয়ে চলে যেতে উদ্যত হতে ওকে ডাকলো জুলিয়া। খানিকটা দ্বিধার পর ফটক দিয়ে ক্লেমের ভেতরে ঢুকলো। বাথানে যাচ্ছ? কাছে যেতে জানতে চাইল জুলিয়া। মাথা ঝাঁকালো, নীরবে নিরীক্ষ করছে মেয়েটিকে। খানিক আগে গোসল করেছে বোধহয়। ঝরঝরে সতেজ লাগছে ওকে। ভেজা চুল পড়ে আছে কাঁধের উপর। অবাক হয়ে দেখলো পশ্চিমের মেয়েদের মতো সাধারণ পোশাক পরেছে জুলিয়া। ব্লাউজ, গোড়ালি পর্যন্ত লম্বা ফ্রক। পোশাকটা মানিয়েছে ওকে এবং 8-10টা মেয়ের সাথে ওর পার্থক্য কেবল অনাবিল সৌন্দর্যে। লসনের আবারও মনে হলো এখানে মানায় না জুলিয়া লার্কিনকে, অন্তত জেরেমি টাউনের মতো অস্থির এক মাইনিং টাউনে। ভেতরে এসো মিস্টার লসন, আহ্বান করলো মেয়েটি। খানিক দ্বিধা করলো লসন, চারপাশে তাকালো। দু ভাইয়ের কাউকে দেখা যাচ্ছে না। মেয়েটি বোধহয় একাই আছে। স্যাডল ছেড়ে রেইলের সঙ্গে লাগাম বাঁধল। তারপর কেবিনে ঢুকলো। ভেতরের কামরায় চলে এলো জুলিয়ার পিছু পিছু। খাবারের টেবিলে বসলো ওরা। মিস্টার লসন, তোমাকে একটা ধন্যবাদও দেয়া হয়নি, বিস্কুট আর পাই পরিবেশন করার সময় বলল জুলিয়া। এতক্ষণে ওটা পেয়ে গেছি আমি। আমি তো দেইনি। মুখে বলার দরকার পড়ে না সব সময়, এমনিতেই বোঝা যায়। হয়তো, বলে শ্রাগ করল জুলিয়া। তারপর রান্নাঘরের দিকে চলে গেল। দরজা দিয়ে চুলো আর কাছাকাছি একটা অংশ দেখা যাচ্ছে। পেছন থেকে মেয়েটি শারীরিক গড়ন, ফর্সা পিঠ চোখে পড়ল লসনের। নিজেকে শাসন করে চোখ ফিরিয়ে নিল। তামাকার কাগজ বের করে সিগারেট রোল করলো। তোমার বাবা বা বিল কোথায়? মেয়েটি কফি নিয়ে ফিরে আসতে জানতে চাইল। শহরে ল অফিসে মিটিং চলছে, সব মাইনাররা ওখানেই আছে। অজান্তে একটা ভুরু কোচকালো লসন। বাবার কাছে শুনলাম জুড ফস্টারের ক্লেম দখল করে নিয়েছে থমসন, জানালো জুলিয়া। এ ব্যাপারে কি করা যায় তা নিয়ে আলোচনা করবে ওরা। একজন মার্শালও নাকি নিয়োগ করবে। তোমার বোধহয় ভালো লাগছে না এখানে? কেন? কপালে একটা ভুরু তুলে জানতে চাইল মেয়েটি, বিস্মিত। তোমাকে দেখে তাই মনে হচ্ছে আমার। যে কোনো শহরের শুরুর দিকটা সবসময় গোলমেলে হয়। খনি শহর হলে তো কথাই নেই। মহিলাদের জন্য নিরাপদ হয়ে উঠতে কিছুটা হলেও সময় লাগে। জেরেমি টাউনের ক্ষেত্রেও তাই হচ্ছে। পশ্চিমে এসে শুরুতেই কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে তোমাকে, মিস লার্কিন। আমি একটা ভিন্ন পরিবেশে বড় হয়েছি, তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। মানিয়ে নিতে একটু কষ্ট তো হবেই, তাই না? হেসে কফিতে চুমুক দিল জুলিয়া। আচ্ছা, এখানে কি এরকমই চলতে থাকবে? না, খুব বেশি হলে 2 মাস। খনিতে সোনা ফুরিয়ে গেলে বেশিরভাগ লোক কেটে পড়বে। কেন? সোনার কারণে এ শহরের জন্ম। খনি না থাকলে খারাপ মানুষগুলো হয়তো আসতোই না। পশ্চিমের যে কোনো মাইনিং টাউনের শুরুটা সবসময়ই ঝামেলাপূর্ণ হয়। নিজেদের স্বার্থ হাসিল করার জন্যে শহরে অরাজকতা সৃষ্টি করে ওরা। লুটপাট বা জবরদখলে সুবিধা হয়। অথচ সোনা শেষ হয়ে গেলে নিমেষে কেটে পড়ে এসব ধান্দাবাজ লোক। বাকি যারা থাকে, নিরীহ লোকেরা, হয়তো থাকবে। ধীরে ধীরে গড়ে উঠবে শহরটা, তবে সময় লাগবে। টেরিটরির এক প্রান্তে বলে লোকজন সাধারণত আসে না এদিকে। সব মিলিয়ে শহরে টিকে থাকার সম্ভাবনা কম। আবার খারাপ মানুষগুলোর কারণে সময়ের আগে ধ্বংস হয়ে যেতে পারে শহরটা। কিভাবে?
ধরো এমন একটা সময় এলো যখন খারাপ লোকগুলো বেশ কিছু ক্লেম কেড়ে নিল। এদের ঠেকাতে গিয়ে প্রচুর লোক হতাহত হবে, তার বেশিরভাগ হবে নিরীহ মানুষ।